সঙ্গীন প্রণয়াশক্তি লিখনীতে সুরাইয়া রাফা। আজকে থাকছে উপন্যাসটির ৪৫তম পর্ব। উপন্যাস পাঠিয়েছি আমি তারিফ। মস্ত বড় আলিশান বাড়িটা আজ ৬০-এর দশকের নামিদামি রাজপ্রাসাদের মতোই জাঁকজমকপূর্ণ হয়ে সেজে উঠেছে। এটাকে এক ঝলক দেখাই কে বলবে যে এ বাড়িটাই গত কয়েক বছর যাবৎ মানবশূন্য হয়ে দিনাতিপাত করেছে। তখন অরু আর অনু ব্যতীত পুরো বাড়িটাই ছিল ভুতুড়ে বাড়ির ন্যায় শুনশান জনমানবহীন। যদিও বা মামিরা আসতো কম বেশি, তবে সেটাও তাদের প্রয়োজনে। তাছাড়া মামিদের আগমন অরু অনুর নিকট সর্বদাই ছিল মোক্ষম আতঙ্কের কারণ। এক কথায় এরা আসার চেয়ে না আসাটাই ছিল বহুল কাম্য। আজ বাড়িতে কোনো আতঙ্ক নেই, চারিদিকে খুশির ফোয়ারা বইছে। প্রত্যয় অনুর গায়ে হলুদের আয়োজন এ বাড়িতে করা হয়েছে, যার ফলস্বরূপ প্রত্যয়দের বাড়ির সবাইও এখানেই উপস্থিত। অমিতের আজ ব্যান্ডেজ খোলা হয়েছে, তাই আসতে পারিনি। কাল হয়তো অমিতও আসবে। স্টেজে মন মাতানো গানের তালে একে একে নাচ করছে নাচের দলের মেয়েরা। ভিআইপি অতিথি থেকে শুরু করে সকলের মনোনিবেশ আপাতত স্টেজে আটকে আছে। হাত ভর্তি মেহেদি নিয়ে স্টেজে প্রত্যয়ের পাশে বসে আছে অনু। চোখের সামনে মজার মজার খাবার, অথচ কিছুই খেতে পারছে না মেয়েটা। ওদিকে সকাল থেকে না খাওয়ার দরুন পেটটাও কেমন গুড়গুড়াচ্ছে ওর। পেটে ক্ষুধা থাকলে সব কিছুই যেমন বিষাদে পরিপূর্ণ, ঠিক তেমনি অনুর কাছেও আপাতত এই নাচ গান হই হুল্লোড় সব কিছু জঘন্য রকম তেতো লাগছে, বড্ড তেতো। অথচ অরুটা এন্ট্রির সঙ্গে কোমর দুলিয়ে সেই যে তখন উদাও হলো আর খবর নেই। অনু তখন থেকে কেমন হাঁসফাঁস করছে। ওর পাশে বসেছিল প্রত্যয়। কোম্পানির বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা এসে এসে শুভেচ্ছা জানিয়ে যাচ্ছে প্রত্যয়কে, কিন্তু অনুর তাতে কোনো আগ্রহ নেই। ব্যাপারটা বোধগম্য হতেই প্রত্যয় অনুর কানের কাছে মুখ নিয়ে সামান্য নিচু স্বরে প্রশ্ন করল, কি হয়েছে তোমার? তখন থেকে খেয়াল করছি অন্যমনস্ক হয়ে আছো। অনু বরাবরই পরিস্থিতি সামলানোর দায়িত্বশীলা বড় মেয়ে। নিজের বিয়েতে অতিথি সকলের খাওয়ার আগেই নিজের খিদে পাওয়ার মতো লজ্জাজনক কথাটা কৌশলে প্রত্যয়ের কাছ থেকে চেপে গেল ও। সামান্য হাসার চেষ্টা করে মুখ ফুটে অস্পষ্ট আওয়াজে বলল, কই, কিছু হয়নি তো। কিন্তু প্রত্যয় তো এতটাও বোকা কিংবা দায়িত্ব জ্ঞানহীন ছেলে নয়। অনুকে সে যথেষ্ট ভালোভাবেই চিনে। তাই অনু বলা সত্ত্বেও সবার মাঝ থেকে স্টেজ খালি করে অনুকে নিয়ে সরাসরি অন্তর্মহলের ভেতরে চলে যায় প্রত্যয়। যাওয়ার আগে নিজের বড় আপুকে ডেকে বলে অনুর রুমে যাতে 1 প্লেট কাচ্চি পাঠিয়ে দেওয়া হয়। একটু পরেই ওরা আসছে, তখন না হয় হলুদ লাগানো যাবে। রুমের ভেতরে প্রবেশ করে অনু ঠোঁট উল্টে বলল, এত মেহমানদের বসিয়ে রেখে আমাদের এভাবে চলে আসা কি ঠিক হলো? প্রত্যয় হাত ধুয়ে এসে পাঞ্জাবির হাতা গুটিয়ে অনুর মুখে পোলাও এর লোকমা তুলে দিতে দিতে বলল, যাবো তো, তার আগে খেয়ে নাও, নয়তো তোমার পেটের গুড়গুড় আওয়াজ আমি একা নই, পুরো কৃতিককুঞ্জ শুনে ফেলবে। অনু খাবার চিবোতে চিবোতে নরম স্বরে বলল, আপনি কিভাবে বুঝলেন আমার যে খিদে পেয়েছে? প্রত্যয় অনুর চোখে অনিমেষ চেয়ে থেকে বলল, আমি কিভাবে বুঝলাম সেটা ম্যাটার করে না। ম্যাটার হলো সেদিন এত করে বোঝানোর পরেও তুমি আমাকে কিছুই শেয়ার করছো না, নিজের ভেতরের কথা ভেতরে আটকে রাখছো। আচ্ছা অনু, একবারও ভেবে দেখেছো আজ রাত পেরোলে কাল যে আমরা স্বামী স্ত্রী হয়ে যাব? তুমি, আমি, আমরা হয়ে যাব। তোমার সকল ভয় লজ্জা আমি নির্দ্বিধায় হরণ করে নেব। তোমার জীবনের সর্বাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিটি হব আমি। অথচ সেই আমার কাছে তুমি ইজি হতে পারছো না এখনো। সামান্য খিদে পেয়েছে এই কথাটুকু বলতে দ্বিধাবোধ করছো কেন? অনু প্রত্যয়কে মানানোর চেষ্টা করলো, কিঞ্চিত আদুরে গলায় বলল, আমি তো ভেবেছি সবার সামনে খিদে পেয়েছে বলাটা ভালো দেখাবে না, এত লোকজন কে কি ভাববে। অনুর বাকি কথা জিহ্বাতে আটকে রইল। তার আগে প্রত্যয় কিছুটা শক্ত গলায় বলল, কতবার বলেছি আমার সামনে এত ম্যাচিউরিটি এত দায়িত্ববোধ দেখাতে হবে না। আমি আছি তো তোমাকে সামলানোর জন্য। একটা প্রত্যয় আছে তো তোমাকে নিজের কাঁধে ঠাঁই দেওয়ার জন্য। তবুও কেন যে এত ওভার থিঙ্ক করো কে জানে। ওর কথা শুনে ফিক করে হেসে দিল অনু। অতঃপর প্রত্যয়ের গলাটা মেহেদি শুকানো 2 হাতে জড়িয়ে ধরে বলল, এত আশকারা দিচ্ছেন, আমি কিন্তু আপনার মাথায় চড়ে বসবো, তখন বুঝবেন বউয়ের কি জ্বালা। অনুর শরীর থেকে মিষ্টি একটা বউ বউ গন্ধ বেরোচ্ছে। প্রত্যয় ভালোভাবে টের পাচ্ছে সেই সুঘ্রাণ। ও প্রথমে অনুর কপালে কপাল ঠেকিয়ে দীর্ঘ নিঃশ্বাসে আস্বাদন করল অনু অনু মিষ্টি মেলি সুগন্ধটুকু। তারপর ওর নাকে নাক ঘষে হিসিয়ে বলল,
আমি তো চাই তুমি আমাকে জ্বালাও পোড়াও, জ্বালিয়ে পুড়িয়ে একদম নিজের সাথে মিশিয়ে নাও। এই দূরত্ব যে আর ভালো লাগছে না অনু, একটুও ভালো লাগছে না। বাড়ি ভর্তি মানুষ হলেও সেই মানুষের কোনোরূপ আনাগোনা নেই অন্দরমহলের চারিদিকে। সবাই আপাতত স্টেজের ওখানে নাচ গান নিয়ে মেতে আছে। দোতলার করিডোরটা পুরোপুরি নীরব। চারিদিকে ল্যাভেন্ডার মোমের আলোয় চিকচিক করছে, সেই সাথে ওয়াইল্ড জেসমিনের সুবাস ভেসে বেড়াচ্ছে। ক্ষণে ক্ষণে প্রবল বেগে ধেয়ে আসছে বৈশাখী দমকা হাওয়া। হাওয়ার তালে দুলে উঠছে সৌন্দর্যবর্ধক লাল, নীল, হলুদ নেটের উপর কারুকার্য করা ফিনফিনে পর্দাগুলো। বাইরে থেকে ভেসে আসছে স্পষ্ট গানের লাইন। নেশা নেশা এই কি নেশা চোখে, ভুলে থাকতে পারি না তোকে, অচেনা স্বপ্নগুলো তোকে ছুঁতে চায়। আর এদিকে একের পর এক নেটের পর্দার আড়ালে আলগোছে গা ঢাকা দিচ্ছে অরু। কৃতিক যখনই সে পর্দাটা দ্রুত হাতে সরিয়ে দিচ্ছে, তৎক্ষণাৎ একইভাবে ছুটে গিয়ে অন্য একটা পর্দার আড়ালে ঠাঁই নিচ্ছে অরু। এভাবে করিডোরের এ মাথা ও মাথা করছে ওরা দুজন। একজন চোখের লজ্জা আর মনের সংকোচ আলগোছে লুকোতে নিঃশব্দে আড়াল হচ্ছে, তো আরেকজন মনের কামনায়, চোখের যাতনায় বারবার তাকে উন্মুক্ত করছে। নীরব রাত, নিস্তব্ধ পদধ্বনি, অথচ দুজনের হৃদমাজারে বয়ে যাচ্ছে উত্তাল সমুদ্রগত তীব্র জলোচ্ছ্বাসিত জোয়ার, যার নাম প্রেম। ওরও পারছে না কৃতিকের সাথে, পারছে না নিজের লজ্জাটুকু আড়াল করে লুকিয়ে থাকতে। বারবার ওকে কাছে টানার পায়তারা করে যাচ্ছে কৃতিক, বেহায়া পুরুষ কৃতিক। আজ কি এমন হলো লোকটার, বুঝে উঠতে পারছে না ওরও। ওদিকে সফেদ লেহেঙ্গাটা হলুদে মাখামাখি, সেই সাথে ক্ষণিক আগে কৃতিকের অবাধ্য স্পর্শগুলো এখনো জীবন্ত। কি শিহরণ, কি উথাল পাথাল পাগলপাড়া অনুভূতি, ভাবতে গেলে এখনো শরীরের লোমকূপ দাঁড়িয়ে যাচ্ছে ওরুর। কৃতিক যেভাবে ওর পেটে পিঠে হলুদ মেখে দিয়েছে, মনে হচ্ছে গায়ে হলুদটা অনুর নয় বরং অরুরই হচ্ছে। আর কৃতিক হলো একমাত্র ব্যক্তি যে অরুকে হলুদ মাখিয়ে গায়ে হলুদ সম্পন্ন করেছে। আর কারোর হলুদ লাগানোর প্রয়োজন নেই ওর বউয়ের শরীরের ভাঁজে। কৃতিকের সাথে লুকোচুরি প্রেমে এবার সত্যি হাঁপিয়ে উঠেছে ওরও। এক পর্যায়ে উপায়ন্তর না পেয়ে 3তলার সিঁড়ি ধরে দৌড়ে ছাদে উঠে গেল। ওরুকে এভাবে দিশেহারা হয়ে চড়তে দেখে ভ্রম ছুটে গেল কৃতিকের। মাতাল ভাবটা মস্তিষ্ক থেকে সরে যেতে কৃতিক হাঁক ছেড়ে ওরুকে বলল, আস্তে, সাবধানে বেবি, তুই মুখ থুবড়ে পড়ে গিয়ে ব্যথা পেলে আমি ডিএনএ কাকে দেব বলতো? চাঁদের পাঁচিলে দুহাত রেখে শটান হয়ে দাঁড়িয়ে আছে এলিসা। ওর দুচোখ দূর আকাশে নিবদ্ধ, যেখানে আলো নেই, চাঁদের দেখা নেই, আছে কেবল একপালি কালচে মেঘের ঘনঘটা। আজকেও বোধ হয় সেদিনের মতো দানবীয় ঝড় আসবে ভুবন বুলিয়ে, সেই সাথে আকাশ ফুটো হয়ে ঝমঝম বৃষ্টি। এলিসা আকাশের দিকে তাকিয়ে থাকলেও ওর চাঁদের মতো ফ্যাটে ফর্সা মুখের দিকে গভীর চোখে তাকিয়ে আছে অর্ণব। একটু আগেও ওর সাথে যা নয় তাই ব্যবহার করেছে এলিসা। ওর প্রতিটি কথা ছিল বিষাক্ত তীরের ফলার মতোই বেদনাদায়ক আর অপমানজনক। কিন্তু অর্ণব তো বরাবরই নির্লজ্জ। এলিসার কাছে 2 পয়সার দাম না পেলেও ওর ইমেজে এইটুকু ভাঙন ধরে না। এটা আজ বা কাল থেকে নয়, বরং বহু বছর আগে থেকেই। তাই তো এলিসার বলা তিক্ত কথাগুলোকে একপাশে সরিয়ে অকস্মাৎ পেছন থেকে দুহাতে শক্ত করে ওর কোমর জড়িয়ে ধরল অর্ণব। গ্রীবা নামিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল ওর ঘাড়ের উপর। অর্ণব ধরেছে থেকেই এলিসা নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করছে, কিন্তু অর্ণব তাতে এক ফোঁটাও বিরক্ত নয়। উল্টো এলিসাকে আরও কাছাকাছি এনে ওর ঘাড়ে গলায় উন্মাদের মতো সামান্য জোর খাটিয়ে দাঁত বসাতে বসাতে অর্ণব শুধালো, কি হয়েছে জান? কে কি বলেছে? এক্ষুনি বল, নয়তো আমি তোকে ব্যথা দিতে বাধ্য হব। আমার কামড়গুলো জোরালো হবে, তোর পর্ষা শরীরটা রক্তিম হয়ে উঠবে। আর অর্ণব কথা শেষ করতে পারল না, তার আগে নিজেকে ছাড়িয়ে ওর শক্ত হাতে অর্ণবের তীক্ষ্ণ পর্ষা গালে আচমকা চড় বসালো এলিসা। অর্ণব নিজেও বোধহয় আশা করেনি এলিসা হুট করে এমন কিছু করবে। ওদিকে চড় খেয়ে পাশ ফেরার সঙ্গে সঙ্গে অরুর সাথে চোখাচোখি হলো অর্ণবের। অরুকে দেখা মাত্র ও আর এক মুহূর্তও দাঁড়ালো না। থমথমে মুখ নিয়ে অরুকে পাশ কাটিয়ে দ্রুত পায়ে ত্যাগ করলো সিঁড়িঘর। অর্ণব চলে যেতেই অরু এগিয়ে এলো এলিসার নিকট। কিছুটা ইতস্তত আর ভয়ার্ত কণ্ঠে অস্ফুটে শুধালো, কি হয়েছে আপু? তুমি কি কোনো কারণে ডিস্টার্ব? অরুর কথা এলিসা আর চোখে তাকালো ওর দিকে। অরু শুষ্ক ঢোক গিলে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আবারও বলল, না মানে আমাদের বাড়িতে কেউ যদি কিছু।
অরুর কথা এখানে আটকে গেল। বাকি কথাটুকু গ্রাস করে নিল হতবিহ্বল এক অনাকাঙ্ক্ষিত পরিবেশ। হুট করে অরুর কথার মাঝে ওকে দুহাতে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠল এলিসা। এলিসার মতো শক্ত আর কঠোর মানবী যে কাঁদতেও পারে তা আগে জানা ছিল না অরুর। এই কৃতিকের বন্ধুমহলটাই কেমন রহস্যে ঘেরা এক দুর্লভ প্রাচুর্য, যার উপরটা চকচকে আর আকর্ষণীয় হলেও ভেতরটা রহস্যের জালে মোড়ানো। কখনো সেখানে দেখা দেয় প্রকট অসহায়ত্ব, কখনো বা কিঞ্চিত অপারগতা। কি অদ্ভুত, হাতের কাছে টাকার পাহাড় থাকতেও কিছু মানুষ অসুখী, বড্ড অসুখী। কি এত না পাওয়া তাদের, বুঝতে পারে না ওরও। আপাতত বোঝার মতো সময়ও না। ও তৎক্ষণাৎ নিজের হিজিবিজি ভাবনা রীতি ঘটিয়ে এলিসার পিঠে আলতো হাত বুলিয়ে বলল, কি হয়েছে আপু, বলা যাবে? এলিসা পুনরায় শটান হয়ে দাঁড়ালো। চোখের পানিটুকু আঙ্গুলের ডগা দিয়ে তাড়াহুড়ো মুছতে গিয়ে আবারও ফুঁপিয়ে উঠল। ওরও বুঝল এলিসা নিজেকে জোর কদমে সামলাতে চাচ্ছে, কিন্তু কোনো কারণে পারছে না। বলো না আপু, কি হয়েছে? অর্ণব ভাইয়া কি? ওর কথার মাঝখানে এলিসা বলে ওঠে, ওর কোনো দোষ নেই ওরু, সব দোষ আমার। আমি তো বেবিটাকে। কান্নার তোপে কথা জড়িয়ে যাচ্ছে এলিসার। ওরও একটা বড়সড় দম নিয়ে আস্তে করে প্রশ্ন ছুড়ল, তুমি কি প্রেগনেন্ট আপু? এলিসা কাঁদতে কাঁদতে শুধু হাসূচক মাথা নাড়ালো। ওরও ঝটকা খেলো না। ও তো মনে মনে এটাই সন্দেহ করেছিল। তারপর আবারও বলল, বাচ্চাটা নিশ্চয় অর্ণব ভাইয়ার। এলিসা এবার জবাব দিল, হ্যাঁ। সেদিন যখন জেকে এলে থেকে ফিরল, অর্ণব হুট করে জেকের জবাবদিহিতার ভয়ে আমার বাসায় চলে এসে ফোন টোন বন্ধ করে দেয়। তারপর বেশ কয়েকদিন ও আমার বাসাতেই ছিল। ওরও ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে গলায় অসহায়ত্ব ধরে রেখে বলল, তাহলে এটা অর্ণব ভাইয়াকে কেন জানাচ্ছ না? ওনার সন্তান, ওনার তো জানার অধিকার আছে। এলিসা নাক টেনে বলল, তোমার কি মনে হয় বিয়ের আগে এই বাচ্চাকে ও কখনো স্বীকৃতি দেবে? শোনার সঙ্গে সঙ্গে নিশ্চয় বলবে ওষুধ খেয়ে নষ্ট করে ফেলতে, যেটা আমি পারছি না, আমার দ্বারা হচ্ছে না। গত 1 উইক যাবৎ এটাই চেষ্টা করে যাচ্ছি আমি, কিন্তু আমি পারছি না ওরও। মাতৃত্ব আমাকে বারবার অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। আমার মতো শক্ত হার না মানা মেয়েটাকেও তীব্রভাবে হারিয়ে দিচ্ছে এই 2 মাসের ভ্রূণটা। কি করব আমি? অরুর চোখ দুটো অভিমানে ছলছল করছে। এলিসা এমন একটা কথা ভাবল কি করে? সেই অভিমান, নাকি অর্ণবকে কষ্ট দিল সেই অভিমান? জানা নেই অরুর। যা হোক, ও নিজেকে সামলালো। অতঃপর আস্তে ধীরে ছাদের পাঁচিলে অহেতুক আঙ্গুল ঘষতে ঘষতে বড় বড় শ্বাস ফেলে বলল, আমি বিবাহিতা আপু। জায়ান কৃতিকের মতো ঘাটতাড়া লোকটাকে খুব কাছ থেকে দেখেছি আমি। ওনার বড্ড বেশি মুড সুইং হয়। যখন মেজাজ বিগড়ে যায় তখন কি বলে না বলে নিজেও খেয়াল করে উঠতে পারে না। সে সময় ওনার মাঝে যেন উনি থাকেন না, বরং জেগে ওঠে এক হিংস্র পশু সত্তা। তবুও আমি ওনার মাঝে সুখ হাতড়ে বেড়াই। নিজের মাঝে ওনার রাগ ঢাক সবটা সহ্য করার ক্ষমতা ধারণ করি। দিন শেষে উনি আমার শান্তিনিকেতন, কারণ উনি হলেন আমার প্রেমিক পুরুষ, আমার জনম জনমের ভালোবাসা, আমার জায়ান কৃতিক। এত কিছু কেন বলছি জানো আপু? কারণ আমার বিশ্বাস এই মানুষটা আর যাই হোক নিজের মন প্রাণ উজাড় করে হলেও আমাকে বিপদ আপদ, দোটানা পিছুটান এবং সব রকম অশুভ থেকে খঞ্জরের মতো রক্ষা করতে কোনোদিন কার্পণ্য করবে না, আর না কোনোদিন পিছপা হবে। সেটা যদি মৃত্যুর দুয়ারেও হয় তবুও না। আর সেখানে তুমি অর্ণব ভাইয়ের ভালোবাসায় আঙ্গুল তুলছো আপু? আমি তো বহুদূর থেকেও দেখতে পাই তোমার প্রতি ওনার এক আকাশ সম মায়া, এক মহাসমুদ্র ভালোবাসা, এক পৃথিবীর সম হৃদয়ের টান। তাহলে তুমি কেন দেখতে পেলে না আপু? উনি তো কষ্ট পেলেন, যে তোমাকে বছরের পর বছর শর্তহীন ভালোবেসেছে সে কষ্ট পেল, তোমার বাচ্চার বাবা কষ্ট পেল, যার অংশ তোমার উদরে একটু একটু করে বড় হচ্ছে সেই মানুষটা কষ্ট পেল, যে তোমাকে জীবনের প্রথম মাতৃত্বের স্বাদ উপভোগ করিয়েছে সেই মানুষটা আঘাত পেল। ওরও গড়গড়িয়ে আরও কিছু বলবে তার আগে ওর 2 হাত শক্ত করে চেপে ধরে ফুঁপিয়ে উঠল এলিসা। কান্না জড়ানো কণ্ঠে ঠোঁট ভেঙে বলল, থামো ওরু, আমি আর নিতে পারছি না। অর্ণব কোথায়? ও কোথায়? আমার বাচ্চার বাবা কোথায়? ওকে ডেকে আনো। বলো যে আমাকে যত দ্রুত সম্ভব বিয়ে করে নিজের বক্ষস্থলে ঠাঁই দিতে। আমি আর পারছি না, ওকে ছাড়া আর এক মুহূর্ত থাকতে পারছি না। কথাগুলো বলে কাঁদতে কাঁদতে হাঁটু ভেঙে ধপ করে মাটিতে লুটিয়ে পড়ল এলিসা। ওরু হাসূচক মাথা নাড়িয়ে এলিসাকে শান্ত করে বলল, তুমি এখানেই থাকো আবু, আমি এক্ষুনি আসছি। অরু নিচে নেমে অর্ণবের ঘর তালাশ করে দেখল অর্ণব ঘরে নেই। তাই একটু সন্দেহবশত এগিয়ে গেল কৃতিকের ঘরের দিকে, কারণ এই সময় অর্ণবের কৃতিকের আর সায়রের কাছে থাকার সম্ভাবনা রয়েছে। হলো তাই। অরু কোনোরূপ কড়া নাড়া ছাড়াই কৃতিকের রুমে প্রবেশ করলো। ভেতরে ঢুকতে দেখা মিলল ওদের 3 জনার। কৃতিক ভিডিও গেমটাকে পজ করে থমথমে মুখ নিয়ে গেমিং চেয়ারটাতে বসে আছে।
অর্ণব আর সায়রও তাই, চুপচাপ বসে আছে বেডের উপর। দেখে মনে হচ্ছে অরুকে দেখা মাত্র ওরা একটু অস্বস্তিতে পড়লো বটে। অরুর অবশ্য তাতে যায় আসে না, কিন্তু ও ভেতরে প্রবেশ করার আগেই বাদ সেধে কৃতিক বলে, কি হয়েছে অরু, কিছু বলবি? অরু হাসিচোখ মাথা নাড়লে কৃতিক গম্ভীর গলায় বলে, রাতে শুনবো, এখন রুমে যা। কৃতিকের কথায় ঘোর আপত্তি জানালো অরু। ওর কথায় কোনোরূপ তোয়াক্কা না করে ভেতরে আসতে আসতে অরু বলে, আমার জরুরি কথা আছে। কৃতিক একটু শাঁসানোর সুরে বলল, বলেছি তো, এখন না, পরে শুনবো। দেখছিস না এখানে বড়রা কথা বলছে? আপনাদের কথা পরে শুনবো, আগে আমার কথা শুনুন। কৃতিক বুকের ভেতরে তপ্ত দীর্ঘশ্বাসটা নাক দিয়ে বের করে একটু গম্ভীর গলায় বলল, বেবি, রাগ উঠাস না, রুমে যা, রাতে তোর সব কথা শুনবো। দরকার পড়লে সারা রাত না ঘুমিয়ে শুনবো, বাট নট নাও। এখানে বড়রা কথা বলছে, যদি আমার রুম থেকে যেতে ইচ্ছে না করে তো চুপচাপ বসে থাক, নো মোর সাউন্ড, ওকে? ওরও বুঝল কৃতিক নাছোড়বান্দা, ওকে কিছুতে আলাদা কথা বলতে দেবে না এই নির্দয় লোকটা। তাই এবার উপায়ন্তর না পেয়ে অর্ণবের দিকে দৃষ্টিপাত করে ওরু সবার সামনে বলে ফেলল, ভাইয়া, এলিসা আপু অন্তঃসত্ত্বা। ওর কথাতে যেন ঘরময় বজ্রপাতের আওয়াজ হলো। সায়র, অর্ণব, এমনকি কৃতিক পর্যন্ত হতবম্বের মতো ছেয়ে আছে অরুর পানে। সবাই এখনও ভ্রম থেকে বেরোতে পারেনি বিধায় অরু পুনরায় অর্ণবকে ডেকে বলল, আপু ছাদে অপেক্ষা করছে। এবার একে একে টনক নড়ল সবার। এই মুহূর্তে ওদের চোখে সবচেয়ে বড় অপরাধী অর্ণব। সায়র তো রাগ দমাতে না পেরে কটমটিয়ে বলেই উঠল, শালা ধান্দাবাজ, বাসর সেরে বাচ্চা পয়দা করে এখন এখানে এসে ইনোসেন্ট সাজা হচ্ছে। বেচারা অর্ণব চরম অসহায়ের মতো চুপসানো মুখে সায়রের ঝাড়ি মেরে বলল, আমি কি জানতাম নাকি যে এক বাসরে বাচ্চা হয়ে যায়? তাহলে অন্তত গেস করা যেত। তৎক্ষণাৎ বিরক্তি প্রকাশ পেল সায়রের চোখে মুখে। ওর চোখে এই মুহূর্তে মির্জাপুরের চেয়েও বড় বেইমান এই বন্ধুগুলো। নিজের ইমোশন সামাল দিতে না পেরে ও কৃতিকার অর্ণবকে তর্জনী দিয়ে ইশারা করে ব্যথাতুর স্বরে বলে উঠল, তোদের একটাকেও আমি আর বিশ্বাস করি না। আমাকে না নিয়ে কিভাবে বাসর সেরে ফেললি তোরা? একটু মনে পড়লো না আমার কথা, এই সিঙ্গেল ছেলেটার কথা? কৃতিক ওর কথায় দুই পয়সার পাত্তা দিল না, উল্টে অর্ণবের দিকে তাকিয়ে সিরিয়াস হয়ে শুধালো, কি করবি এখন? অর্ণব মৃদু হেসে একটু লাজুক হওয়ার ভান ধরে বলল, কি আর করবো, বাচ্চার মাকে বউ বানাবো। কৃতিক অর্ণবের কথায় সম্মতি জানিয়ে বলল, ওকে ফাইন, প্রত্যয় অনুর গায়ে হলুদটা শেষ হোক, দেন আমরা কোনো একটা রেজিস্ট্রি অফিসে যাব। রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেলে তারপর না হয় কোনো একটা চার্চে গিয়ে ফাদারের আশীর্বাদ নিয়ে আসবি তোরা। সায়র উৎসুক হয়ে কৃতিকের কথায় বাম হাত ঢুকিয়ে বলল, ভাই, এত রাতে রেজিস্ট্রি ম্যারেজ? কে খুলে রাখবে তোদের জন্য রেজিস্ট্রি অফিস? কৃতিক বসা ছেড়ে উঠে এলো, অতঃপর সায়রের কাঁধে হাত রেখে বলল, বাংলাদেশে এক ধরনের কাগজে প্রচলন আছে বন্ধু, যেটার মাধ্যমে শুধু রেজিস্ট্রি অফিস কেন, গণভবনও 24 ঘন্টা খুলে রাখা যায়। অর্ণব আর সায়র মাত্র কৃতিকের রুম থেকে বেরিয়ে গেল। অরু এখনও এক কোণে দাঁড়িয়ে আছে। কৃতিকের এতক্ষণে নজর গেল অরুর দিকে, যে ঠোঁট নাক ফুলিয়ে কপাল কুঁচকে দাঁড়িয়ে আছে। অরুকে দেখে কৃতিক এগিয়ে এসে আলতো হাতে ওর নাক টেনে দিয়ে শুধালো, হোয়াটস হ্যাপেন্ড হার্টবিট? খেয়ে ফেলবি নাকি? নিজেকে লবণ মরিচ মাখিয়ে প্রিপেয়ার করে আনবো কিনা বল। কৃতিকের এই মধুর আওয়াজ তেতো ঠেকল অরুর নিকট। এই লোক ওকে ভাবেটা কি আসলে? পিচ্ছি বাচ্চা নাকি ফিডার খাওয়া দুধের শিশু? কোনো কথাই বলতে দেয় না, আশ্চর্য। তৎক্ষণাৎ মনে মনে কৃতিকের সঙ্গে কোনোরূপ কথা আদান প্রদান না করার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলো অরু। অতঃপর নিজের প্রতিজ্ঞায় অটল থাকার উদ্দেশ্যে ওর প্রশ্নের কোনো জবাব না দিয়ে ফোঁসফোঁস করতে করতে কৃতিকের রুম ত্যাগ করলো অরু। আগে হলুদ না লাগিয়ে এখান থেকে এক পাও নড়বে না, ব্যাস। সায়র ভ্রু কুঞ্চিত করে বলল, নড়বে না মানে? তোমার আব্বাজান নড়বে। র্যাম্প ওয়াক থেকে বিলবোর্ড, সায়র কখনো লাস্ট হয় না। আর এই সামান্য হলুদের অনুষ্ঠানে আমি লাস্ট হব? নো ওয়ে। তাছাড়া বউজাতি সবসময় বরজাতির পেছনে অবস্থান করে, দেখলে না? তখন অরু জেগের পরে এসে হলুদ লাগালো। বউজাতি আর বরজাতি বলতে যে কোন এলিয়েন জাতি হয় সেটা আপনার মুখে প্রথম শুনলাম। অবশ্য আশ্চর্য হওয়ার সেরকম কিছু নেই, আপনি তো পাগলু একটা। হ্যাঁ, শুধু তোমার পাগলু, জিঙ্কু। সায়র মাথায় হাত বুলিয়ে দেবের মতো একটু ভাব ধরতেই নীলিমা চোখ গরম করে বলে, এই কি বললেন আপনি? সন্ধ্যা রাতের ইতি টেনে গভীর রাত ঘনিয়ে আসছে। চারিদিকে জোর কদম হাওয়া দিচ্ছে। মনে হয় খানিক বাদেই ঝুম বৃষ্টিতে মুখরিত হবে ধরণী। অথচ অনু আর প্রত্যয়ের হলুদ সন্ধ্যায় এখনো ইতি ঘটেনি।
এর কারণ একটাই, সায়র আর নীলিমা তখন থেকে জায়গা দখল করে দাঁড়িয়ে আছে। একজন বলছে আমি আগে হলুদ লাগাবো, তো আরেকজন বলছে না আমি আগে। কেউ কাউকে এক চুল পরিমাণ ছাড় দিতে নারাজ তারা। এদিকে নিজেরা দাঁড়িয়ে থেকে অন্য অতিথিদেরও সময় খেয়ে দিচ্ছে ওরা দুজন। পেছনের অতিথি সমাজ বেশ বিরক্ত ওদের কাণ্ডে। এক পর্যায়ে একজন বয়োজ্যেষ্ঠ অতিথি না পেরে এগিয়ে এসে ওদেরকে উদ্দেশ্য করে বলল, বাচ্চারা, তোমরা বরং একটা কাজ করো, ওই পাশে গিয়ে আগে নিজেদের ঝামেলা মিটিয়ে আসো। দরকার পড়লে সময় নাও, সুপ্রিম কোর্টে যাও, মামলা করো, ইনভেস্টিগেশন করে জাজের থেকে অনুমতি নিয়ে ফিরে আসো, জেনে আসো যে আসলে কার গায়ে হলুদ আগে দেওয়া উচিত। তবুও এই বৃদ্ধের উপর দয়া করে জায়গা ছাড়ো ভাই। সে তখন থেকে তোমাদের ঝগড়া দেখে দেখে সুগার বেড়ে গেল আমার। বাড়ি গিয়ে ইনসুলিন লাগাতে হবে। তারা আছে, সরো দেখি বাপু। সায়র নীলিমাকে নিয়ে সরে দাঁড়িয়ে বৃদ্ধার উদ্দেশ্যে সন্দিহান গলায় বলল, আশ্চর্য কথা বললেন তো দাদু। কোর্টে যাব, মামলা করব, রায় হবে, ততক্ষণ কি ওরা দুজন বিয়ে না করে আইবুড়ো হয়ে এক চিমটি গায়ে হলুদ লাগানোর জন্য এখানে বসে থাকবে নাকি? বৃদ্ধ এবার দাঁত খিচিয়ে সায়রের দিকে বিরক্তিকর দৃষ্টি নিক্ষেপ করলেন। এতই যখন বুঝি সতচ্ছাড়া, তাহলে সে তখন থেকে এক চিমটে হলুদ লাগানো নিয়ে এত নাটক করলি কেন? দুইটা মানুষ চারটা গাল, যার যেখানে খুশি হলুদ লাগাতি, তা না তখন থেকে চুক্তি দিয়ে দিয়ে কানের মাথা খেয়ে ফেলেছিস। তোরা দুজন এই হলুদ অনুষ্ঠান থেকে বয়কট, এক্ষুনি বিদায় হ। সায়র নীলিমাকে নিয়ে স্টেজ ছেড়ে নেমে যেতে যেতে গম্ভীর মুখে বিড়বিড়িয়ে বলল, এ নিশ্চয় অরুণ মায়ের বংশধর কে হবে, নয়তো দাঁত না থাকা সত্ত্বেও মুখের ভাষা এত তেতো কেন? আজীব। অবশেষে অনুর গায়ে হলুদের রাতে অর্ণব এলিসার রেজিস্ট্রিও হয়ে যায়। কৃতিক নিজ উদ্যোগে ওদের বিয়েটা দিয়েছে। আর এই মুহূর্তে রেজিস্ট্রি অফিসের বাইরে করিডোরে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে ওরা কজন। বাইরে আকাশ ভেঙে বৃষ্টি হচ্ছে। নীলিমা আর অরু হাতে হাত ধরে দাঁড়িয়ে আছে। কৃতিক একটু দূরত্বে দাঁড়িয়ে সিগারেটের শলাকা ধরিয়েছে। আর এলিসা এখনও অর্ণবের গলা জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে যাচ্ছে। এলিসা কাছে দেখে অর্ণব উদ্বিগ্ন হয়ে বলল, এভাবে কাঁদছিস কেন এলি? ভুলে গিয়েছিস ইউ আর ফ্রেগ্রি উইথ মাই বেবি? তুই এভাবে কাঁদলে আমার বাচ্চাটার কষ্ট হবে, সাথে আমারও। সো স্টপ ক্রাইং রাইট নাও। সায়র দু হাতে কয়েকটা ছাতা নিয়ে ওদের নিকট এগিয়ে আসতে আসতে বলল, হয়েছে, আদিক্ষাতা বন্ধ কর। আমাদের হার্ড ওয়ার্কিং এলিসাটাকে দিলে তো অসুস্থ বানিয়ে, এখন আর দরদ দেখাতে হবে না। অর্ণব জোর গলায় সায়রকে শাসিয়ে উঠে বলল, খবরদার, আমাদের বাপ বেটাকে কিছু বলবি না সায়র, তাহলে তোর কপালে সারা জীবন আইবুড়ো থাকার সিল লেগে যাবে, বলে দিলাম। অর্ণবের কথায় এলিসা মৃদু হেসে ফেলে। এলিসা হেসেছে দেখে অর্ণব ওর কপালে আলতো চুমু খেয়ে বলে, এই তো লক্ষ্মী বউ আমার। এলিসা চারিদিকে চোরা চোখে চেয়ে অর্ণবকে সামান্য ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়ে বলল, হয়েছে, ছাতা এসে গেছে, চল এবার, কাল বিয়েতে অনেক কাজ, আর আমরা এখনও এখানে। অর্ণব এলিসাকে কোলে নিয়ে এক হাতে ছাতা ধরে এগোতে এগোতে বলল, তোর বাচ্চার বাবা হয়ে যাচ্ছি, এখনও তুই করে ডাকবি জান? এলিসা দীর্ঘশ্বাস ছেড়ে দুহাতে অর্ণবের গলাটা শক্ত করে জড়িয়ে ধরে ভাবুক হয়ে বলল, কি ডাকা যায় বলতো তোকে? আমার তো তুমি আসছে না, ভাবতেই কেমন হাসি পাচ্ছে। অর্ণব এলিসার পায়ে পায়ে গাড়ির পর্যন্ত চলে গিয়েছে। ওরা যাওয়ার পরে কৃতিক একটা ছাতা ধরে ওর দিকে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে বলে, বেবি কোলে আয়। মোটেই না, আপনার কোলে আপনিই উঠুন। কথাটা বলে মুখ ঝামটে দিয়ে বৃষ্টির মাঝে তরতরিয়ে এগিয়ে যায় অরু। অরুর কাণ্ডে কৃতিক গম্ভীর মুখে সেখানে দাঁড়িয়ে রইল। সায়র একটুখানি সরে দাঁড়িয়ে নীলিমাকে নিজের ছাতায় আমন্ত্রণ জানালে নীলিমাও উপায়ন্তর না পেয়ে সহসা এগিয়ে এসে ওর পাশেই ছাতার তলায় দাঁড়িয়ে পড়ে। সায়র নীলিমা সমেত গাড়ির দিকে এগিয়ে যেতে যেতে কৃতিকের দিকে হতবাক দৃষ্টি নিক্ষেপ করে মুখ দিয়ে ছু ছু উচ্চারণ করে ওকে টিপ্পনি কেটে বলল, তুই আসলে জেকে তো? বিয়ে করে কি হাল হয়েছে ছেলেটার, বেচারা। তৎক্ষণাৎ কৃতিক নিজের পায়ের স্লিপারটা ওর দিকে ছুঁড়ে মেরে দাঁত খিচিয়ে বলল, শালা যাবি এখান থেকে? সায়র ওকে পাত্তা না দিয়ে এগিয়ে যায়। কৃতিকের চোখ মুখ এখনও রাগের তোপে রক্তিম হয়ে আছে, অথচ ওরুকি হাসি মজা টাইনা করছে সকলের সাথে, শুধু কৃতিককে ইগনোর করছে। কৃতিক অরুর দিকে তাকিয়ে দুহাত মুষ্টিবদ্ধ করে মনে মনে তীক্ষ্ণ আওয়াজে বলল, অরুর বাচ্চা, তোকে একবার হাতের কাছে পেয়ে নেই, তারপর তোর হচ্ছে। নীলিমা লেহেঙ্গার সামনে ধীরে ধীরে এগোচ্ছে। সায়র বারবার ঘাড় নামিয়ে নীলিমার দিকে উকিঝুঁকি দিচ্ছে। দুজন একই ছাতার নিচে হওয়ায় দূরত্ব বেশ স্বল্প। আপাতত তারই সুযোগের সদ্ব্যবহার করছে সায়র। নীলিমা লেহেঙ্গার সামনে যেই না মাথা তুলবে, ঠিক তখনই সায়রের চিবুকের সঙ্গে অকস্মাৎ ধাক্কা খেল ও। সায়র এমন ঝুঁকে আছে দেখে ছিড়বিড়িয়ে উঠল নীলিমার মস্তিষ্ক। মুখ দিয়ে বিরক্তির প্রতিক্রিয়া জানালো তৎক্ষণাৎ, এভাবে ঝুঁকে আছেন কেন?
আমি কি চিড়িয়া যে উকিঝুঁকি দিয়ে না দেখলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? সায়র নীলিমার কথা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিতে দিতে শুধালো, এত সুন্দর স্মেল কেন? কি শ্যাম্পু লাগাও চুলে? হ্যাঁ। নীলিমা চোখ খিচিয়ে বলল, আপনি আবার ইফটিজিং করছেন? আমি কিন্তু আব্বাজানকে বলে দেব। নীলিমা ছাতার তলা থেকে বেরিয়ে দ্রুত হাঁটছে। সায়র কিছুটা তাড়াহুড়ো করে এগিয়ে এসে আবারও নীলিমার মাথায় ছাতা ধরে রাশভারী গলায় বলল, এই মেয়ে, সমস্যাটা কি? আমি যে তোমার বড়, বড়দের কথা শুনতে হয়। সেই জ্ঞান কি বিয়েবাড়ির বোরহানের সঙ্গে গুলে খেয়েছ নাকি? নীলিমা হাঁটার গতি পুরোপুরি থামিয়ে দিয়ে সায়রের দিকে পূর্ণ দৃষ্টিপাত করে বলল, ওই জন্যই তো বলছি, বড় বড়দের মতো থাকুন। সম্মানিত ব্যক্তি হয়ে বাচ্চাদের পেছনে ঘুরঘুর করছেন কেন শুনি? সায়র এবার পায়ে পায়ে এগিয়ে এসে নীলিমার সঙ্গে কিছুটা ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। তারপর ঘাড়টা কিঞ্চিত নিচে নামিয়ে গলার আওয়াজ ক্ষীণ করে বলল, মনের সাথে মন মিলাতে চাই বলে, তোমার আব্বাজানকে শ্বশুর বানাতে চাই বলে। সায়রের কথা শুনে নীলিমা একটুখানি পিছিয়ে গিয়ে ঠোঁট টিপে বলে ওঠে, আব্বাজান কিন্তু এখনও আঁচলা বাঁশ হাতে নিয়ে বাড়ির আশেপাশে বিদেশি বাদরটা খুঁজে বেড়ায়। নীলিমার কথা শুনে ফাটা বেলুনের মতো চুপসে গেল সায়রের মুখখানা। নীলিমা দাঁড়ালো না। সায়রের হাত থেকে ছাতাটা কেড়ে নিয়ে সহসা এগিয়ে গেল সামনের দিকে। সায়র পেছন থেকে হাঁক ছেড়ে বলল, তবুও তোমার আব্বাজানকে শ্বশুর বানাবো আমি, কথাটা মনে রেখো। পরক্ষণে মুখ কাচুমাচু করে একাই বিড়বিড়ালো, একটু আধটু বাস গেলে কিছু হয় না। রাতের শেষ প্রহর চলমান। পুরো কৃতিক কুঞ্জ ভীষণ নিস্তব্ধতায় চেয়ে আছে। ঘুমের ঘোরে সবাই বিভোর। বাইরে বৃষ্টি থেমে গিয়ে হিমেল হাওয়া বইছে। ঠান্ডা হাওয়ায় ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে ঘুমন্ত ওরু। শেষ রাতে আর জানালাটা বন্ধ করা হয়নি, ওই জন্যই এত হাওয়া দিচ্ছে। কিন্তু ঘুমের মধ্যে উঠে গিয়ে জানালা বন্ধ করার মতো শক্তি নেই ওরুর। তাই শীতল হাওয়া গায়ে মাখিয়ে কিছুটা জড়সড় হয়েই নির্বিঘ্নে ঘুমিয়ে আছে মেয়েটা। শীতল ঠান্ডা আর কোমলতার মাঝে একখণ্ড খড়খড়ে হাতের উষ্ণ পরশে আচমকাই কম্পিত হয়ে উঠল ঘুমন্ত অরুর তনু শরীরটা। অরু ঘুমের মাঝেও স্পষ্ট টের পাচ্ছে কেউ একজন ওর তুলতুলে নরম উদরে আবেশিত আঙ্গুল বুলাচ্ছে, সেই সাথে টুকরো টুকরো চুমুতে ভিজিয়ে তুলছে সর্বাঙ্গ। লোকটা অরুর কপাল, ঠোঁট, গলা, এরপর আরেকটু নিম্নভাগে স্পর্শ করতেই হকচকিয়ে চোখ খুলল অরু। চারিদিকে নিকোষ আধারে তলিয়ে আছে। অন্ধকারে কারোর মুখ দেখার জো নেই। তবু স্যান্ডেলউড পারফিউমের সুবাসটা নাকে ঠেকতেই স্বস্তির নিঃশ্বাস ছাড়ল অরু। অতঃপর গলা খাদে নামিয়ে শুধালো, আপনি এখানে? কৃতিক জবাব দেয় না। নিঃশব্দে ওরুকে বাচ্চাদের মতো কোলে তুলে নিয়ে পা বাড়ায় রুমের বাইরে। কৃতিক এভাবে তুলে নিয়ে যাচ্ছে দেখে ওরু উদ্বিগ্ন আওয়াজে অথচ বেশ নিচু স্বরে বলল, আরে কোথায় নিয়ে যাচ্ছেন এই রাত দুপুরে? কৃতিক এক হাত দিয়ে নিজের রুমের দরজা খুলে ভেতরে ঢুকতে ঢুকতে জড়ানো গলায় বলল, বউকে ছাড়া ঘুম আসছে না। ওরু ভ্রু কুঞ্চিত করে বলল, আপনি আবার ড্রিঙ্ক করেছেন? কৃতিক নাসূচক মাথা নাড়িয়ে বলল, ওরা সেলিব্রেশন করছে, কিন্তু বিশ্বাস কর আমার একটুও নেশা হয়নি। আমি তো এখন নেশা করব। কথা শেষ করে ওরুকে বিছানায় ছুঁড়ে মারল কৃতিক। ওরু হকচকিয়ে উঠে বসে ব্যথাতুর গলায় বলল, ব্যথা পেলাম তো। কৃতিক নিজের টি শার্ট খুলে মেঝেতে ছুঁড়ে ফেলে দিয়ে ওর দিকে এগিয়ে আসতে আসতে হাসকি টোনে বলল, ইউ নো হোয়াট বেবি, ইউ আর ইয়াম্মি, টু মাচ ইয়াম্মি, লাইক মাই পার্সোনাল ডেজার্ট। ওরও ঝাঁঝিয়ে ওঠে নাক শিকোয় তুলে বলল, আপনার মাথাটা একদম খারাপ হয়ে গিয়েছে, এক্ষুনি লেবু পানি খাওয়াতে হবে। দাঁড়ান, নিয়ে আসছি। ওরুকে এক পাও নড়তে দিল না কৃতিক। উল্টো ওরুর আঙ্গুলের ভাঁজে আঙ্গুল টুকিয়ে মুখটাকে ওরুর গলায় ডুবিয়ে হিসিয়ে বলল, আজকে রাতে একটু খারাপ এলাও কর, কালকে একদম ভদ্র হয়ে যাব, প্রমিস। এই ছিল আজকের পর্ব। কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।